আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তিনি আদেশ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি। এর মধ্যে স্পষ্ট কমান্ডো কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। সোমবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজনৈতিক পরিবর্তন সহ দেশকে এগিয়ে নিতে বিএনপি সবকিছুই করবে বলেও জানান তিনি। খান আলমিনের রিপোর্ট। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবসময় লড়াই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তন এনেছিলেন, তিনি অর্থনীতিতে তিনি মুক্তবাজার অর্থনীতি পরিবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। পরবর্তীকালে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। ফখরুল আরো বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে উন্নতির শিখরে নিতে সব ধরনের পদক্ষেপ নেবে তার দল। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিনিক্স পাখির মতো আবারও ফিরে এসেছে বিএনপি। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। নাজমুল ইসলাম সাইমনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে পূর্ণ হয়ে যায় সমাধি চত্বর। স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে খুশি নেতাকর্মীরা। জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন। তারই প্রকৃতিতে বর্তমানে এই দিনটি আছে হাসি, আনন্দের, উদ্দীপনার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং ন্যায়ের পাশে সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন, তাহলে এই দেশে আর কখনোই ফ্যাসিস্টদের জন্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা নেতারা। ৮,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে এই বাংলাদেশকে উজ্জীবিত করেছে। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই বাংলাদেশ আবার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমরা ফ্যাসিবাদ মুক্ত, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা শান্তি স্বস্তিতে বসবাস করতে চাই। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে বলে আশা তাদের। ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে, তাদের
পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা জাতীয় সংসদে পাঠাবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ৪৮-এর যাত্রাপথে বিএনপি রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত হবে এমন প্রত্যাশার কথাই উঠে আসে নেতাকর্মীদের বক্তব্যে। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য সম্পর্ক না থাকলে সংস্কার বাস্তবায়নের কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর মাঝে তর্ক বিতর্ক হবে, তবে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার আহ্বান জানিয়ে বলেন, আগামীর গণতন্ত্রের পথে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এমন রাজনৈতিক সংস্কার চালু করতে হবে। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনসিপি নেতাদের শুভেচ্ছা জানানো শেষে এসব কথা বলেন তারা। তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, এতে বিচলিত হওয়ার কিছু নেই, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি। সচিবালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও এ সময় জানান আইন উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও তা পরিণত হয় টক অব দ্য টাউনে। গুঞ্জন ওঠে জরুরি অবস্থা জারি নিয়ে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি ও সেনা প্রধানের বৈঠকের তথ্য নেই। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান আসিফ নজরুল। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে, তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে। প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অবনতি দুটি হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে। বিলাল হোসেন, RTV, ঢাকা। কোনো দুর্নাম নিতে চায় না, নিরপেক্ষ নির্বাচনের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে সিএসি আরও বলেন, নির্বাচনের সময় মব হবে না, তখন মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বলেন, আমেরিকা চায় শান্তিপূর্ণ নির্বাচন, কোনো ব্যক্তি বা দলের প্রতি তাদের সমর্থন নেই। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে আগারগাঁও নির্বাচন কমিশনে যান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রেসি বলেন, আমেরিকা চায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। সরকার গঠনে বাংলাদেশের জনগণ তার পছন্দের দলকে বেছে নেবে। আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার তৈরি করবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের বিকল্প নেই ইসির কাছে। রাজনৈতিক দলের নানা মতপার্থক্য থাকলেও ভোটের আগে তা দূর হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়। মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আই এম এ গ্রেট ফাইটার, আই উইল ফাইট টু দ্য লাস্ট। সর্বশক্তি দিয়ে
আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা উইল ফাইট আউট। গুজব নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি জানান প্রবাসী ভোটের ব্যবস্থা করতে তিনি এই সপ্তাহ কানাডা যাবেন। রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি। আতিকা রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকেল 5টায় এই বৈঠক শুরু হবে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রোববার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে নিজেদের আগের অবস্থানে তুলে ধরেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, সাদাপাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই, তবে শুনানি হবে আগামীকাল। হাইকোর্টের রিটের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দায়ী বলে অভিযোগ করেন প্রার্থীরা। জবাবে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, অভিযোগ সত্য নয়, নির্বাচন যথাসময়ে হবে। এর আগে প্রার্থীরা দিনভর প্রচার চালায়। আর বাদল রিপোর্ট। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ ছাত্রলীগের পদ ত্যাগ না করেই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে, এমন অভিযোগে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চ। পরে এই স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় রায় স্থগিত করে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। এই মুহূর্তে কোনো বাধা থাকলো না, এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। এরপর ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান রিটের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন, সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্নভাবে নিচ্ছে। জবাবে রাতে সংবাদ সম্মেলন করে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, অভিযোগ সত্য নয়। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে, এরকম একটি কথা একটি মহল থেকে বা কোনো কোনো মহল থেকে এসছে। আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলে দিতে চাই, আগেও বলেছি, এখনও বলছি। এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অসুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়, এবং আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। দফায় দফায় সংবাদ সম্মেলন করে উমামা ফাতেমা সহ প্রার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। এখান থেকে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানা আমরা ডাকসুকে বানাতে চাই না। 22 জনের যে প্রার্থিতা বাতিল করার রিট হয়েছিল, সেটা কারা করেছিল? তাদের প্রার্থিতা বাতিল হলো, এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল হলো না, এরকম একটা
ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাইকোর্ট আসলে আমাদেরকে কি বুঝাইতে চায়। এর আগে প্রচারে এসে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অনলাইন কেন্দ্রিক যে প্রপাগান্ডা ছড়ানো হতো, একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট। সুন্দর, সুস্থ, সহনশীল, শ্রদ্ধা ও স্নেহের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি। এটার পরিপূর্ণ যে ফিলিংস, মানে যে অনুভূতি পাচ্ছি এখন যখন ডোর টু ডোর যাচ্ছি। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা যে 1 বছর সময় পাবো, সেই 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই, সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি। 4 দিন নয়, নির্বাচন উপলক্ষে 3 দিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে বলে জানান চিফ রিটার্নিং অফিসার। আগামী 7 তারিখ সকল ক্লাস এবং পরীক্ষা খোলা থাকবে। 8 থেকে 10 তারিখ পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। 9 তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে। আর 7 তারিখ রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন ও নানা অনিয়মের বিরুদ্ধে দোষীদের শোকজ করা সহ সতর্ক করে দেয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারের বিভিন্ন এজেন্সি থেকে যেখানে নিরাপত্তার বিষয়ে হেল্প চাচ্ছি। সিং AR বাদল, RTV, ঢাকা। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার LGEDর প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং শহরের সঙ্গে গ্রামের সংযোগ স্থাপনে রয়েছে তার অনবদ্য অবদান। বর্ণাঢ্য কর্মময় জীবনে এই বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন খাতের উন্নয়নে ব্যাপক অবদান রেখে পরিণত হয়েছিলেন অবকাঠামো উন্নয়নের প্রবাদ পুরুষ। আজ তার 17তম মৃত্যুবার্ষিকী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রবীন্দ্রনাথের মতে মানুষ নির্মাণ করে প্রয়োজনে, সৃষ্টি করে আনন্দে, বুদ্ধির পরিচয় দেয় জ্ঞানে, যোগ্যতার পরিচয় দেয় কৃতিত্বে, নিজের পরিচয় দেয় সৃষ্টিতে। LGEDর প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন এই মর্মবাণীর ছায়া। তার তত্ত্বাবধানে শুরু হয়েছিল ঐতিহাসিক রেসকোর্স ময়দানের একাংশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ। যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের আইল্যান্ড, জীর্ণ ফুটপাত, অবৈজ্ঞানিক ট্রাফিক, নিয়ন বাতির স্বল্পতা। তিনি ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপটের পরিবর্তনে কোথায় নেই তার ছায়া। তার হাত ধরে LGEDর মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিশ্বে একটি মডেল হিসেবে বিবেচিত হয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ থেকে শুরু করে তিনি অসংখ্য বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছেন। দক্ষ জনশক্তি তৈরিতে স্থাপন করেছেন বহু ট্রেনিং সেন্টার। শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানির যোগান নিশ্চিতে বহু ড্যাম তৈরি করেছেন। তার জন্ম 1945 সালের 20 জানুয়ারি কুষ্টিয়া জেলায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। শুরু করেন কর্মজীবন। 71-এ মুক্তিযুদ্ধে দেশ বাঁচাতে হাতে তুলে নেন অস্ত্র। 9 মাস মুক্তি সংগ্রামের পর নতুন করে শুরু করেন দেশ করার সংগ্রাম। কিংবদন্তি প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক 1977 সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে উচ্চতর ডিগ্রি নেন। LGEDর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস পরিশ্রম করে হয়ে ওঠেন সত্যিকারের দেশপ্রেমিক। আধুনিক নগর কাঠামো গড়ে তোলার স্বপ্ন ছিল তার। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব ব্যাংক কামরুল ইসলাম সিদ্দিককে 1999 সালে ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন কর্তৃক বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করেন। কাজের স্বীকৃতি হিসেবে পান ভাসানী স্বর্ণপদক, কবি জসিমউদ্দিন স্বর্ণপদক, IEB স্বর্ণপদক, শেরে বাংলা স্বর্ণপদক, বঙ্গবন্ধু প্রকৌশলী স্বর্ণপদকও। জীবনের প্রতিটি দিনের পাতায় জলজলে সব কৃতিত্ব সাজিয়ে 2008 সালের 1 সেপ্টেম্বর 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীরব এই দেশবন্ধু। শাকিলা করিম, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।